গোটা দেশ প্রহর গুনছে, আমরা সবাই প্রহর গুনছি যে কাশ্মীরে যা হয়েছে, পহেলগাঁওতে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে, গুলি করে খুন করা হয়েছে, কি জবাব দেয় ভারত সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার, কি জবাব দেয়? তার দিকে কিন্তু আমরা প্রত্যেকে তাকিয়ে রয়েছি। তার সঙ্গে ইতিমধ্যেই কলকাতা সহ অন্যান্য বিভিন্ন জায়গায় মিছিল বেরোতে শুরু করেছে। যারা সনাতনী হিন্দু তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এই ঘটনার। হচ্ছে এই যে ঘটনা ঘটেছে এবং পাকিস্তানি জঙ্গি যা ঘটিয়েছে, লস্কর-ই তৈবা জঙ্গি যারা যা ঘটিয়েছে, মায়েরা তাদের সন্তানকে হারিয়েছে কিংবা বাচ্চারা তাদের বাবাকে হারিয়েছেন, এই ক্ষতি হয়তো কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। আপনারা নীতি নির্ণয় আর দুর্নীতির আরও একটি পর্ব দেখছেন, আপনাদের সঙ্গে আমি শান্তনু। আমাদের আজকের পর্ব আমরা কাশ্মীর নিয়েই রাখছি। কি করা উচিত কেন্দ্রীয় সরকারের, এবং তার সঙ্গে মুর্শিদাবাদে যা ঘটেছে, আপনারা জানেন ওয়াকফ আইনের প্রতিবাদে সেখানেও কিন্তু হিন্দুদেরকে খুন করা হয়েছে। হরগোবিন্দ দাস, চন্দন দাস, মনে থাকবে আপনাদের। এবং পুলওয়ামাতে যা হলো, পহেলগাঁওতে যা হলো, মাফ করবেন, পহেলগাঁওতে যা হলো, তাহলে এই দুটি ক্ষেত্রে কিন্তু হিন্দুত্ব একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, যেটা বিরোধী দল সামনে আনছে। হিন্দু খতরে মে হ্যায়, এই নিয়ে আমাদের আজকের পর্ব। আমাদের সঙ্গে আছেন, পরিচয় করে দেবো, বাদিকে বসে আছেন বিজেপির যুব মোর্চার প্রতিনিধি প্রিয়ন্তী রয়। প্রিয়ন্তী, আপনাকে ট্রাইবস টিভি বাংলা এবং নীতি নির্ণয় আর দুর্নীতিতে স্বাগত। প্রথমেই বলি আপনাকে, আমি যা বলে আজকের পর্ব শুরু করলাম, যে কোনো একটা জায়গায় হিন্দুত্বের ওপর কিন্তু প্রশ্ন। আমরা জানি পহেলগাঁওতে, আপনারা প্রত্যেকে জানেন যে মর্মান্তিক, আমরা প্রথমে আবেগপ্রবণ হয়ে যাই প্রত্যেকে, যে সে ছবি দেখে আপনারা দেখেছেন, আমরা বিভিন্ন অনুষ্ঠানও করেছি, কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে পহেলগাঁওর যে ঘটনাটি ঘটেছে এটা খুবই প্যাথেটিক। মানে এটা নিয়ে বলতে এসে আমি হয়তো কতটা বলতে পারবো জানি না, কিন্তু প্রথমেই যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বা তার পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে যেটি বলবো, আজকে কাশ্মীরকে ভারত সরকারের প্রচেষ্টায় যেভাবে অশান্ত কাশ্মীরকে শান্ত করা হয়েছে এবং বিগত দিনে যেভাবে ট্যুরিস্টরা যাচ্ছিল, সেখানে দাঁড়িয়ে সেই শান্ত কাশ্মীরকে অশান্ত করার একটা পরিকল্পনা এবং অশান্ত করে দেওয়া, কোথাও যেন ভারত সরকারকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা। কারণ আমরা পুলওয়ামা ঘটনা দেখেছিলাম, পুলওয়ামার পরে কাশ্মীরে আর এমন কোনো ঘটনা ঘটেনি আমরা কেন্দ্র সরকারের ব্যর্থতার দিকে প্রশ্ন করতে পারিনি, কারণ কাশ্মীরকে শান্ত করে দেওয়া হয়েছিল। সেই কাশ্মীরে পুনরায় এরকম ঘটনা কোথাও যেন মনে হচ্ছে এটা তৈরি করে দেওয়া, সরকারের দিকে আঙুল তুলে দেওয়া, সরকারকে সমালোচনা করবার। সেটা হতে পারে দেশ বিরোধীরা দেশের মধ্যে বসে করছে, সেটা হতে পারে আমাদের প্রতিবেশী, আমাদের শত্রু দেশ তারা করছে। না, ইতিমধ্যে কিন্তু প্রিয়ন্তী 5 জন জঙ্গিদের মধ্যে 3 জন পাকিস্তানি, দে আর আইডেন্টিফাইড, এবং 2 জন কাশ্মীরি। তারা পাকিস্তানে গিয়ে ট্রেন্ড হয়ে, ভিসা নিয়ে ট্রেন্ড হয়ে আবার এসছে। আমার প্রশ্ন যে কেন্দ্রীয় সরকারের দিকে, কেন্দ্রীয় সরকার আপনাদের দলের প্রধানমন্ত্রী হুঙ্কার দিয়েছেন কল্পনার বাইরে, যেভাবে আমি প্রতিশোধ নেব, প্রতিটা ভারতবাসী কিন্তু অপেক্ষা করছে কিভাবে এর জবাব দেওয়া যায়। একদম, আমরা জানি যেদিন এই ঘটনা ঘটেছে পহেলগাঁওতে, তার পরদিনই ভারত সরকার যে স্টেপগুলো নিয়েছে, বিভিন্ন বর্ডারকে সিল করে দেওয়া, ওয়াগা বর্ডার সিল করে দেওয়া, পাকিস্তানিদের 48 ঘন্টার মধ্যে ফিরে যাওয়া, সমস্ত পাকিস্তানি অ্যাম্বাসিগুলো বন্ধ করা, ইভেন যে সিন্ধু জলচুক্তি ছিল, জলবন্টন চুক্তি ছিল, সেটা বন্ধ করে দেওয়া। মোটামুটি ভারতের ওপর যে ইয়েগুলোতে পাকিস্তান জড়িত ছিল, ভারত সমস্ত কিছু প্রত্যাহার করে নিয়েছে এবং ভারতীয় সেনাকে স্ট্রিক্টলি করে দেওয়া হয়েছে, যাতে যে কোনো মুহূর্তে ভারত সরকার যে কোনো নির্দেশ দিতে হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখানে দাঁড়িয়ে আমি বলবো যে ভারত সরকার এই ঘটনাকে কোনোভাবে ছোট করে নেয়নি, কারণ ভারত সরকারের যা করণীয় যাবতীয় বিগত দিনে পাকিস্তানের সাথে সম্পর্ক চুক্তি করতে পারেনি, কিন্তু এই ঘটনায় ভারত সরকার সেটা করে দেখিয়েছে। এবং মোদিজির যে হুঙ্কার, শুধু মোদিজি নয়, গোটা ভারতবাসী হুঙ্কার এটা। যারা শহীদ হয়েছে, শুধু তারা শহীদ হয়নি, ভারতবর্ষের ভারতীয় সন্তান শহীদ হয়েছে। তাই ভারতবর্ষের হুঙ্কার এটা যে যারা এর সাথে জড়িত, যারা করেছে, ভারতীয় সেনা তাদেরকে চিহ্নিত করবে এবং ইঞ্চিতে ইঞ্চিতে
নরেন্দ্র মোদীকে 56 ইঞ্চি ছাতি বলা হয়, ইঞ্চিতে ইঞ্চিতে মোদীজি এটা বুঝে নেবে, এটা আমার বিশ্বাস, পুরো ভারতীয় বিশ্বাস। না প্রিয়ন্তী, এটা খুব ন্যাচারাল যেভাবে আপনি বললেন, এবং আগেও এই সার্জিক্যাল স্ট্রাইকের কথা আপনারা প্রত্যেকে জানেন, এবং আমরা প্রত্যেকে কিন্তু প্রহর গুনছি। কিন্তু আমার প্রশ্ন প্রিয়ন্তী, যে ঘটনা ঘটেছে, আপনি একজন মহিলা, আমরা জানি রাজ্যে তিনজন মহিলা, তার মধ্যে আপনারা দেখেছেন, সে ছবি দেখেছেন, সে করুণ দৃশ্য দেখেছেন, এবং তখনকার বর্ণনাও মানুষজন দেখেছেন। আমার প্রশ্ন আপনাকে, আপনি একজন হিন্দু মহিলা হয়ে বেছে বেছে, আমি রিপিট করছি, বেছে বেছে হিন্দু আলাগ হো যাইয়ে, মুসলিম আলাগ হো যাইয়ে, জঙ্গিরা জিজ্ঞেস করছে, তো এটা কেন? মানে এই যে ডিফারেন্সিয়েশনটা কিসের জন্য, কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? যেখানে দাঁড়িয়ে ভারত সরকার আজকে এই ভারতবর্ষের বুকে হিন্দুরা নানান রকম ভাবে অত্যাচারিত, নানান রকম সংকটে রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বিরাট সংকটে রয়েছে হিন্দুরা, কারণ হিন্দুদের উপর নানান রকম অত্যাচার করা হচ্ছে বিভিন্ন জেলায়, যেমন মুর্শিদাবাদ থেকে মালদা যে ঘটনাগুলো ঘটেছে সমস্তটাই হিন্দুদের টার্গেট করা হয়েছে। একই জিনিস কাশ্মীরে হয়েছে, হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছে। আমি মনে করি ওই জায়গায় আমি থেকে শুরু করে আমাদের মতন রাজনৈতিক ব্যক্তিত্বরাও থাকলেও সেখানেও একই জিনিস হতো। পারতেন না সুজন চক্রবর্তীরা ফিরে আসতে? সেলিম বাবু হয়তো বেঁচে যেতেন কালমা পড়ে, সুজন চক্রবর্তীরা ফিরে আসতে পারতেন না, এটা আমার বিশ্বাস। কারণ সুজন চক্রবর্তীরা কালমা পড়তে জানেন না, তিনিও হিন্দু বাড়ির একজন মানুষ, ওনাকে হয়তো ফিরে আনা যেত না। এই জিনিসটা ভাবাটা খুব দরকার। এবং যে জিনিসটা আজকে ভারতবর্ষে ভারত সরকার প্রিয়ন্তী, আমি একটু ইন্টারাপ্ট করি। আপনি বলছেন সুজন চক্রবর্তী পারতেন না, এবং মোহাম্মদ সেলিম এর কথা আপনি বললেন, যেহেতু তার ধর্ম ইসলাম, আমি বলে নিই, যেহেতু তার ধর্ম ইসলাম, সে হয়তো কালমা পড়তে পারতো। আমার প্রশ্ন, এখানেও সেই হিন্দু, মানে আপনাদের কি ন্যারেটিভ 2026-এ হিন্দু 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 আর হিন্দু? এটা ফ্যাক্ট, এটা ঘটছে, এটা কোনো ন্যারেটিভ নয়, এটা ফ্যাক্ট। একই জিনিস ওয়াকাব বিল পাশ করিয়েছে কেন্দ্র সরকার। সরকারের বিরুদ্ধে যারা রাস্তায় নামবে, তারা সরকারের বিরুদ্ধে নামুক রাস্তায়। তারা কেন হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়েছে, তারা কেন হিন্দুদের উপর অত্যাচার করেছে, তাদের হিন্দুদের উপর কি রাগ? হিন্দুরা ওয়াকাব বিল পাশ করিয়েছিল না, ভারত সরকার পাশ করিয়েছে। তাহলে আইনের বিরোধিতা করতে গিয়ে, বিলুর বিরোধিতা করতে গিয়ে তারা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে। হিন্দুদেরকে কেন টার্গেট করা হয়েছিল মুর্শিদাবাদে? যেখানে পর্যটক যায়, সেখানে হিন্দু মুসলিম প্রতিটি পর্যটক যায়, সেখানে বেছে বেছে, তাহলে ন্যারেটিভ কেন? ইটস এ ফ্যাক্ট, এটাই চলছে, এটা কোনো বিজেপির ন্যারেটিভ নয়। আমি একই কথা আবারও বলছি, ওই কাশ্মীরের পেহেলগাঁওতে সুজন চক্রবর্তী এবং সেলিম বাবু ঘুরতে গেলে সেলিম বাবু হয়তো ফিরে আসতেন, সুজন বাবুকে কোন লেনিনের বাবাও ফিরিয়ে আনতে পারতো। খুব বড় স্টেটমেন্ট করলেন আপনি, কিন্তু আজকে এই স্টুডিওয়ে বসে খুব বড় স্টেটমেন্ট করলেন। যদি সত্যি হয়, এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য একটা খুব বড় অ্যালার্মিং সাইন। একদম একদম। এবং এর সাথে আমি প্রিয়ন্তী আপনাকে স্পেসিফিক জিজ্ঞেস করবো, এই যে যদি সত্যি এটা হয়ে থাকে, আমি মেনে নিলাম ইটস আ ফ্যাক্ট, তাতে কি হিন্দু ভোট সুইং করবে? না, হিন্দু ভোট সুইং করার জন্য তো এই ঘটনাগুলো নয়, এগুলো ঘটছে, এগুলো বিগত দিনে ঘটেছে এবং এখনো ঘটছে। যেখানে হিন্দু মুসলিম, দেখুন আপনি যে মন্তব্যটা করেছেন, আমি বলবো এটা একদম সেকুলারিজম জায়গা থেকে এই ধরনের মন্তব্য করা হয়। এখনো কাশ্মীর বিষয়ক ঘটনায় এখনো যে ঘটনাগুলো ঘটছে, আমাদের রাজ্যের বেশ কিছু সেকুলার, কিছু নাস্তিক, ধর্ম মানে না, ধর্ম সম্বন্ধে বোঝে না, বা ধর্ম সম্বন্ধে নেগেটিভ বিবৃতি দেয়, তারা এখনো বলছে যে এটা ঘটানো, এটা কেন্দ্র সরকারের এক ধরনের চক্রান্ত। আমি শুধু একটি কথা বলবো, এইভাবে আপনারা বিচার করবেন না। আমি কিন্তু এখানে একটি বারও বলিনি এটা ঘটানো কিংবা কেন্দ্রীয় সরকারের চক্রান্ত। আমার প্রশ্ন ছিল আপনার কাছে যে এই যেটা ঘটেছে, এর থেকে নক্কারজনক ঘটনা কোনোদিন কোনো ধর্মের সঙ্গে ঘটুক আমরা চাই না, একদম নেভার, কোনোদিন না। কিন্তু আমার প্রশ্ন, যেহেতু হিন্দু, আমি গর্বিত হিন্দু, বিরোধী দলনেতা টি শার্ট পরে বিধানসভার বাইরে, আমি সব পর্বে বলি এ কথা, আমার প্রশ্ন ছিল যে এতে কি হিন্দু ভোট সুইং করবে? অনেকে বলতে শুরু করেছেন ইতিমধ্যেই যে সত্যি কথা, হিন্দুত্বের পোস্টার বয় হয়ে কি, পোস্টার দল হিসেবে কি না, দেখুন বিজেপি এলো 2026-এ আসছে। আমি বলি, হিন্দু ভোট সুইং করবে কিনা সেটা জানি না, তবে হিন্দুরা যে খতরে আছে, হিন্দুরা যে বিপদে আছে, সেই হিন্দুদের জাগতে সুবিধা হবে।
যখন পূর্ব পাকিস্তানের লড়াইটা হয়েছিল, তখন যে হিন্দুরা পালিয়ে এসেছিল সন্তানকে কোলে নিয়ে ভিটে বাড়ি সব ছেড়ে, তখন তাকে ভাতের জন্য নয়, জাতির জন্য, ধর্মের জন্য পালিয়ে আসতে হয়েছিল। সেই একই জিনিস যাতে এখানে না ঘটে, তার জন্য এই ফ্যাক্টগুলো থেকে মানুষ শিক্ষা নেবে। ভোট সুইং করবে কিনা আমি জানি না, তবে হিন্দুরা জাগবে, হিন্দুদের মেরুদণ্ড সোজা হবে এবং এই ঘটনাগুলো থেকে হিন্দুরা শিক্ষা নেবে, এটা আমার বিশ্বাস। বেশ প্রিয়ন্তী, এবার পরবর্তীকালে আমরা অনেকে বলতে শুরু করেছি ইতিমধ্যেই, এখন যে অবস্থায় আছে, আমরা নিশ্চয়ই এর প্রতিশোধ কিভাবে ভারত সরকার নেয় আমাদের সেদিকে নজর থাকবে। প্রতিটা ভারতবাসী প্রহর গুনছে যে কি হয়, এবং সবটাই আমরা আপনাদের আপডেট করতে থাকবো। কিন্তু প্রিয়ন্তী, আমার প্রশ্ন, পরবর্তীকালে আপনারা কি মুভ করবেন? আপাতত কি এই নিয়েই আপনার এজেন্ডা চলবে? দেখুন, আমরা এই রাজ্যের প্রধান এবং অন্যতম বিরোধী দল করি। সেখানে দাঁড়িয়ে এই রাজ্যে ঘটে চলা নানান দুর্নীতি, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে আপনি স্বাস্থ্য থেকে শুরু করে আরজি করের ঘটনাগুলো, সমস্ত বিষয়গুলো আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে মাঠে নেমে, রাস্তায় নেমে তাদের পাশে থেকে যে দুর্নীতিগুলো হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং আগামী দিনেও করব। কারণ এই রাজ্যে যে জিনিসগুলো ঘটে যাচ্ছে পরপর, এটা রাজ্য সরকার বা তৃণমূল কিভাবে নিচ্ছে জানি না, তবে সাধারণ মানুষের জন্য আগামী 5 বছর পর, 10 বছর পরে এটা মারাত্মক রকমের ইস্যু হয়ে যাবে। আজকে শিক্ষা ব্যবস্থার যে দুর্নীতি, শুধু 26,000 প্যানেল বাতিল হওয়া, 26,000 চাকরি চলে যাওয়া নয়, যাবতীয় স্তরগুলোতে যে দুর্নীতিগুলো হয়েছে, এটা বন্ধ করাটা ইমিডিয়েট দরকার, না হলে শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে। আজকে যে শিক্ষকরা রাস্তায় আন্দোলনে বসে আছে, ক্লাস নেবার মতন শিক্ষক নেই, শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে, তাদের ক্লাস হচ্ছে না। আগামী 1 মাসের মধ্যে স্কুল ছুটি পড়ে যাবে গরমের, তাদের ক্লাসই নেওয়া হবে না। তাহলে আগামী দিনে যখন পরীক্ষাগুলো হবে, ছাত্রছাত্রীরা কি লিখে আসবে? কারণ পড়ানোর মতন মাস্টার মশাই শিক্ষকরা স্কুলে নেই, শিক্ষকরা তো রাস্তায় শুয়ে রয়েছে। দিনের পর দিন এই দুর্নীতি, যোগ্য অযোগ্য তালিকাতে আলাদা করা যাচ্ছে না কেন? শিক্ষামন্ত্রী বলছেন করা যাবে। কি কথা আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে বেরিয়ে কিছুটা দূরে বসে উনি বলছেন আমি 1 সেকেন্ডে সর্ট আউট করে দিতে পারি। কেন উনি দিচ্ছেন না? কেন উনি আজ অবধি সুপ্রিম কোর্টে বলেননি যে 1 সেকেন্ডে সর্ট আউট করে দেবো? যে অবস্থান ছিল এসএসসি ভবনের সামনে, তখন উনি কলকাতায় ছিলেন না, উনি বলেছিলেন যে আমি থাকলে আমি 1 সেকেন্ডে প্রবলেমটা রিজলভ করে দিতে পারতাম। একদম পারতেন। তাহলে উনি বলুন না, ওনার নির্দেশেই হোক না, যোগ্য অযোগ্যদের তালিকাটা আপনি দিয়ে দিন না। তাদের তো একটাই দাবি, যারা রাস্তায় বসে আছে তাদের একটাই দাবি যে যোগ্য অযোগ্যদের তালিকাটা আপনি দিয়ে দিন। দিচ্ছে না কেন, এই প্রশ্ন আমরাও জানতে চাই। তাহলে কি কোথাও না কোথাও ওনার দলের সেই যারা টাকা নিয়ে চাকরি দিয়েছিল তারা জড়িত রয়েছে বলে সেই জন্য দিতে পারছেন না? একই প্রশ্ন আমি করতে চাই। না বলুন, আপনি ব্যাখ্যা করুন। আমি সেটাই বললাম যে যেখানে তো আপনাদের বিরোধী দল নেতা বলেছে আমরা দিয়ে দেব, যেখানে যোগ্য আমরা দিয়ে দেব, কিভাবে বললেন? তাহলে আপনাদের কাছে ডেটা এলো কোত্থেকে? না, ডেটা আসার কথা নয়। সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যর একটা যখন হাইকোর্টে কেসটি ছিল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বের করে দিয়েছিলেন যে 7,500 মতো অযোগ্য আছে, বাকি আপনারা এই অযোগ্যকে বের করে আপনারা নতুন করে তালিকা তৈরি করুন। সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার সেই কেসটাকে স্থগিত করে, আপনি সেটাকে অমান্য করে, অবমাননা করে সুপ্রিম কোর্টে গিয়েছেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে একই জিনিস হলো তখন 26,000 প্যানেল বাতিল হয়ে গেল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভাগ করে দিয়েছিলেন 7,000, তাহলে চাকরি 7,000-এ যেত, কিন্তু সেটাকে উপেক্ষা করে রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টে গেল, পুরো প্যানেল বাতিল হয়ে গেল। কারণ সুপ্রিম কোর্ট দেখলো এখানে মারাত্মক দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি এই বাছাই করা আমাদের পক্ষে সম্ভব নয়। তার পরবর্তীতে স্টেপ বাই স্টেপ যে রায়গুলো এলো, সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট বলে যাচ্ছে যে এটা এসএসসি এবং রাজ্য সরকার যোগ্য অযোগ্য তালিকা দিয়ে দেবে এবং চাকরির প্রার্থীদের একই দাবি যে আমাদের তালিকাটা দিয়ে দিন। শুধু যোগ্য নয়, অযোগ্যদেরও দাবি যে তালিকাটা আপনারা দিয়ে দিন, কিন্তু সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার দিতে পারছে না। তাহলে রাজ্যের মানুষ কি মনে করবে এটা থেকে, যে তালিকা থাকার সত্ত্বেও তালিকা কেন দিতে পারছে না? তার মানে রাজ্য সরকার চাইছে না তার দলের নেতাদের মুখগুলো প্রকাশ্যে আসুক, কারণ তালিকা দিয়ে দিলে অযোগ্যরা নেতাদের বাড়ির সামনে গিয়ে ধর্ণা ধরবে, নেতাদের পিঠ বাঁচতে দেবে না। সুতরাং কোথাও না কোথাও নেতাদের বাঁচাতে গিয়ে আজকে রাজ্য সরকার তালিকা দিতে পারছে না, যার জন্য পুনরায় আবার পরীক্ষার প্রশ্ন আসছে, পুনরায় আবার কন্ট্রাকচুয়াল জব, স্কুলে যান স্যালারির ব্যবস্থা করব। আমি বলতে চাই মমতা ব্যানার্জি স্যালারির ব্যবস্থা কোথা থেকে করবেন? যেখানে মুখ্যমন্ত্রী তো বলেছেন, আপনারা প্রত্যেকে জানেন, দর্শকরাও দেখেছেন, যে আপনাদের তো ভাবার দরকার নেই কে যোগ্য কে অযোগ্য, সরকার তো আপনাদের স্যালারি দেয় এবং স্যালারি তো আপনারা পাবেন। শিক্ষামন্ত্রীও সে কথা বলেছেন। না, আমার কথা হচ্ছে যেখানে আদালত, যেখানে সুপ্রিম কোর্ট আদালত বলে দিয়েছে যে এখানে প্রচুর দুর্নীতি হয়েছে এবং তার জন্য প্যানেল বাতিল করা হয়েছে, সেখানে উনি কি করে আবার এনাদেরকে আদালতকে অবমাননা করে আপনি স্কুলে যেতে বলছেন, আবার আপনি বলছেন স্যালারি দেবেন? আপনি স্যালারি কোথা থেকে দেবেন? আপনার তালিকা থেকে স্যালারি আসবে? সরকারি তো স্যালারি দেয়, জনগণের টাকায় স্যালারিটা হয়। সেখানে দাঁড়িয়ে যেখানে
এত সুপ্রিম কোর্ট হাইকোর্টের এত রায় এসে গেছে, সেখানে দাঁড়িয়ে উনি ওটা বলতে পারেন না? তার মানে কোথাও না কোথাও দাঁড়িয়ে উনি কন্ট্রাকচুয়াল, মানে ইনডিরেক্টলি ভলেন্টারি সার্ভিস, উনি শব্দটা উচ্চারণ করেছিলেন, এবং ইনডিরেক্টলি উনি এটাই বলতে চাইছেন কন্ট্রাকচুয়াল যান, আপনারা ক্লাস নিন, তার বদলে আপনাদেরকে একটা স্যালারি দেওয়া হবে এবং সেটা সরকারের ফান্ড থেকেই দেওয়া হবে। তাহলে সে দুর্নীতি তো আর কোথাও রইল না। এই যে এত মামলা হলো, কেস হলো, এত কিছু হলো, সেই দুর্নীতি থেকে যাচ্ছে, যোগ্য অযোগ্য প্রত্যেকেই স্কুলে যাচ্ছে, তাহলে এত কিছু হওয়ার লাভ কি? এটার মানে কি? এটা কোনো পদ্ধতি নয়, দুর্নীতি বাছাই করার এটা কোনো পদ্ধতি নয়। রাজ্য সরকার যেটা করছে এটা কোনো পদ্ধতি নয়, এটাতে শিক্ষা ব্যবস্থার উপর এফেক্ট করবে এবং আগামী প্রজন্ম, আমার মতন যারা সদ্য আমরা মাস্টার ডিগ্রি বা গ্রাজুয়েশন কমপ্লিট করে বেরিয়েছি, আমার মতো স্টুডেন্টদের জন্য ভবিষ্যতে সমস্যা হয়ে দাঁড়াবে। বেশ, আপনি যেহেতু যুব মোর্চার সঙ্গে যুক্ত, আপনাকে আমি একদম পরিষ্কার প্রশ্ন করব, বিজেপির যুব মোর্চার এজেন্ডা কি? দেখুন, যুব মোর্চার এজেন্ডা, আমরা যুব, সেখানে দাঁড়িয়ে যুবদের জন্য যেগুলো করা দরকার, আজকে যুবরা ডিপ্রাইভ এই রাজ্যে। শিক্ষা ব্যবস্থা থেকে সমস্ত জায়গায় যে পরিমাণে দুর্নীতি হয়েছে, আমাদের মতন ছেলেমেয়েরা যারা আমরা সদ্য পাস করে বেরোচ্ছি, আমরা চাকরির পরীক্ষাগুলোতে বসে আমরা আমাদের ইন্টারভিউ হবে, জয়েনিং করব, বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা চলে যাব। আজকে বিগত 10 বছর এই রাজ্যে কোনো চাকরির পরীক্ষা হচ্ছে না। সুতরাং এই যে ব্যাচের পর ব্যাচগুলো বেরোচ্ছে, পাস আউট হচ্ছে, তারা বসে যাচ্ছে, তাদের কোনো কাজ নেই। এই রাজ্যে পর্যাপ্ত পরিমাণে শিল্প নেই, যার জন্য প্রাইভেট কোম্পানিগুলোতেও কাজ করার মতো সুযোগ আমরা পাচ্ছি না। তাহলে এই যে ব্যাচের পর ব্যাচ পাস আউটগুলো হয়ে যাচ্ছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন করে করে, আমাদের ভবিষ্যৎ কি? আমরা চপ ভাজা আলু ভাজাটা আমাদের ভবিষ্যৎ হতে পারে না। একটা ছেলে মাস্টার ডিগ্রি করে, এমএ করে, চপ ভাজা আলু ভাজা চায়ের দোকান করে, এটা তার পেশা হতে পারে না। সুতরাং কোথাও না কোথাও দাঁড়িয়ে এই দুর্নীতি বা এই রাজ্য সরকারের শিল্প না আনতে পারা, রাজ্য সরকারের ব্যর্থতা, সবকিছুতে এই রাজ্যের যুব সমাজ পিছিয়ে আছে, এই রাজ্যের যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সেখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা আমরা নানান রকমভাবে চেষ্টা করছি যাতে এই দুর্নীতিগুলো বন্ধ করা যায়, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি এবং আমরা চেষ্টা করছি যেন আগামী দিনে এই রাজ্য সরকার সমস্ত দুর্নীতিগুলো থেকে অব্যাহতি পেয়ে রাজ্যের মানুষ ডিসিশন নিয়ে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় আগামী দিনে। প্রিয়ন্তি, আমি একটু ইন্টারাপ্ট করি। এই যে আপনি বললেন রাজ্যের মানুষ ছুঁড়ে ফেলে দেয়, 2011 সালে কিন্তু এই রাজ্যের মানুষই 34 বছরের বাম শাসনকে সরিয়ে দিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রেখেছিলেন। আমার প্রশ্ন, আমি মেনে নিলাম এত দুর্নীতির কথা আপনারা বললেন, আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন মানুষজন এসছেন, বিভিন্ন দলের এসছেন, কিন্তু প্রিয়ন্তি, একা বিজেপির, আমি 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 রাজ্যের কথা বলছি, একা ভারতীয় জনতা পার্টি কি এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে পারে? একদম একদম পারে। দেখুন, আমরা দুজন এমএলএ থেকে আমরা আজকে 70-এ এসেছিলাম, তার কম এখন এই মুহূর্তে, এখন আমরা 65 বা 66-তে আছি, কিন্তু আমরা এসেছিলাম এবং সেটা আমরা দেখিয়ে দিয়েছি। মানুষ আমাদের বিশ্বাস করেছে, মানুষ আমাদের ভোট দিয়েছে, মানুষ আমাদের বিশ্বাস এই কারণে করেছে যে ভুল মানুষ 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে এনে করেছিল, তার উপর কোথাও আস্থা হারিয়েছে, বিশ্বাস হারিয়েছে, তাই মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং মানুষ আমাদেরকে বিশ্বাস করেছে, তাই আমাদের 2 থেকে 70 এনেছিল এবং আগামী 26-এও মানুষ আমাদের বিশ্বাস করবে, কারণ এই রাজ্যে দিনের পর দিন যে ঘটনা ঘটে যাচ্ছে সেই ঘটনা থেকে মানুষ শিক্ষা নিয়ে 26-এ মানুষ আমাদের ভরসা করবে। কিন্তু প্রিয়তা, আপনাদের তো সংগঠন খুব খুব দুর্বল। প্রথম কথা, উত্তর দিতে হবে আপনাকে মানুষের সামনে। দ্বিতীয় কথা, অনেক দলের অনেক মুখপাত্র এখানে এসছেন আমাদের শোতে, তারা বলছেন যে তৃণমূল কিংবা অন্যান্য দল থেকে যদি বিজেপিতে যায় তাহলে বুথে বসার লোক পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। তৃতীয় কথা বলছেন আপনারা তো 294টা আসনের প্রার্থী দিতে পারবেন না। তারপর বলছেন সব দলের যারাকে ছেটে ফেলা হয়, হ্যাঁ, বেসিক্যালি গুড ফর নাথিং, তাদেরকে তো নিয়ে ক্যান্ডিডেট করবে। আমি শেষ করিনি, এখন আমি অ্যালিগেশনস গুলো বলে নিয়ে আসি। তারপরে আরো বলা হচ্ছে যে শুধু আর কোনো এজেন্ডা নেই। এটা আমারও প্রশ্ন কিন্তু প্রিয়ন্তি, আর কোনো এজেন্ডা তো নেই, প্রধান হিন্দুত্ব হিন্দুত্ব হিন্দুত্ব। বলুন। একদম, দেখুন, প্রথম প্রশ্নের উত্তরটা আমি আসি যে বিজেপির সংগঠন নেই। আমাদের রাজ্যে 79,000 বুথের মধ্যে প্রায় 60,000 বুথে আমাদের সংগঠন আছে। হ্যাঁ, কিছু সংখ্যালঘু এরিয়া ছাড়া, কারণ সংখ্যালঘু এলাকাগুলোতে সংগঠন করাটা খুব মুশকিল হয়ে যায়, কারণ ভোটের সময় ভোট হয়ে যায়, দাঙ্গা হয়ে যায়, অনেক কিছু হয়। সারা বছর কর্মীদের উপর যে অত্যাচার নেমে আসে, যে ধরনের অত্যাচারগুলো শাসক দল এবং মুসলিমের হয়, তাতে সেই জায়গাগুলোতে আমাদের সংগঠন করাটা চাপের হয়ে যায়। তা বাদে এই রাজ্যে 60,000 বুথে আমাদের সংগঠন আছে এবং ভোটের সময় আপনারা বলেছেন যে ছিটকে আসা নেতাগুলোকে নিয়ে আমাদের ক্যান্ডিডেট, না, একদমই নয়।
আমাদের যে ক্যান্ডিডেট, আমরা 294টা সিটে লড়াই দিতে জানি, কারণ আমরা এই রাজ্যে প্রধান বিরোধী দল, আমরা শুধু শুধু হইনি, আমরা প্রার্থী দিয়েছি, আমরা লড়াই দিতে জানি এবং আমরা জিতিয়ে আনতে পারি। কিন্তু ফেস মুখ তো একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। তাই জন্য আমাদের আমরা যেখানে যেখানে ভোট দিই, হয়েছিল, যেখানে যেখানে ভোট দিই, যাকে যাকে ভোট দিই, একটা মুখ কিংবা তার ইমেজ তো ম্যাটার করে। দেখুন, আমাদের সংগঠন নিজস্ব কিছু নিয়ম নীতি আছে, যেমন একজন চাওয়ালা থেকে মোদিজি হয়েছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি হয়েছেন, তেমনি রাজ্য থেকে জেলা একদম বুথ স্তর পর্যন্ত আমরা সবাইকে আমাদের দলে মানে সমান সুযোগ দেওয়া হয়, কাউকে ডিক্রাইভ করা হয় না, কাউকে চেপে রাখা হয় না, সব ধরনের। এত লবি কেন আপনাদের? তাই জন্য ভারতীয় তাহলে এত লবি কেন আপনাদের দলে? আমি উত্তরটা দিচ্ছি। সেই জন্য ভারতীয় জনতা পার্টির মতন দলে সংখ্যালঘু মোর্চা বলে একটি মোর্চা আছে, আপনি এটা জানেন বোধহয়, এবং সেই মোর্চাটাও অ্যাক্টিভলি পশ্চিমবঙ্গের শুধু নয় ভারতবর্ষে কাজ করে যাচ্ছে, কাশ্মীরের মতন জায়গায় সেই সংগঠন কাজ করে যাচ্ছে। এবং আপনি যে প্রশ্নটি করলেন আরেকবার রিপিট করবেন কাইন্ডলি। হ্যাঁ, যদি তাই হয়ে থাকে তাহলে আপনাদের মধ্যে এত মানে লবি কিসের জন্য? না দেখুন, সংগঠন করতে গেলে না, সংগঠন করতে গেলে সভাপতি হলে এর গোসা, ও সভাপতি হলে আবার অন্য দল, এটা কেন হবে? সংগঠন করতে গেলে অনেক কিছু হয়, আমাদের দলে তুলনামূলক কম, নেই বললেই চলে, যেটা তৃণমূলে হয়। আপনি দেখতে পাচ্ছেন শিক্ষা দুর্নীতিতে জেলে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিভাবে তাকে ফাঁসানো হয়েছিল দলের তরফ থেকে। আমি পয়েন্টটা এসএসসি এতে বলা উচিত ছিল আমার, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় দুজনেরই এই দুর্নীতিতে নাম ছিল, এবং যেভাবে দুটো দলাদলি হয়েছিল, অভিষেকের টিম সেই সময় উঠে পড়ে লেগেছিল যে পার্থর টিমে টাকা তুলিয়েছে, এবং কিছু লোক যেমন কুন্তল টুন্তল এরা অভিষেকের টিমের লোক ছিল, কাকু অভিষেকের লোক ছিল, যে কালীঘাটের কাকু নামটি তোলা হয়। তো সেখানে দাঁড়িয়ে এইসব তৃণমূলের মধ্যেই হয়, এই গোষ্ঠীকন্দলগুলো, এই গোষ্ঠীকন্দলগুলো ক্যাবিনেটের মধ্যেও তৃণমূলের মধ্যে আছে, সংগঠনের মধ্যেও আছে। না, আমরা সংগঠন করি, সাংগঠনিক জায়গায় আমরা সবাই এক, এখানে আমরা সবাই সমান, এখানে আমাদের মধ্যে এখানে কোনো গোষ্ঠীকন্দল নেই, আমরা সবাই সমান। আমাদের এমএলএ এমপিদের সাথে আমরা সাধারণ কর্মীরা বসতে পারি, মিটিং করতে পারি, আমরা সমস্ত কথা বলতে পারি। আমি বলি প্রিয়ন্তী, যদি সবাই এক হয়ে থাকে, যদিও পার্সোনাল লাইফ নিয়ে আমাদের কথা বলা উচিত নয়, তাও মানুষজন বলতে শুরু করেছেন যে দিলীপ ঘোষ যখন বিবাহ করলেন, শুভেন্দু অধিকারী কেন গেলেন না? বলুন। দেখুন, আমি একদম ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা উচিত নয়, তাহলে আমিও প্রশ্ন করতে পারি যে শুভেন্দু অধিকারী ছাড়ুন, এই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী দিদি কেন এখনো অবিবাহিত? দিদি কেন এখনো অবিবাহিত? এটার উত্তর কি এটা হতে পারে? একদম। শুভেন্দু অধিকারী কেন বিয়ে করেনি বা কেন অবিবাহিত, এটা তার পার্সোনাল ব্যাপার, আমরা প্রশ্ন করতে পারি না। আমি তা বলিনি, আমি বললাম দিলীপ ঘোষের বিবাহের দিন, একদম দিলীপ ঘোষের পার্সোনাল ব্যাপার, সেখানে শুভেন্দু অধিকারী কেন যাননি? মানুষের প্রশ্ন এটা। একদম শুভেন্দু অধিকারী, আপনারা প্রত্যেককে সুকান্ত মজুমদার গেছেন, সেখানে জানেন, ঠিক সেই সময় শুভেন্দুদা অন্য জেলাতে যেখানে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে সেই সময় সেখানে ছিলেন, এবং তিনি তার মন্তব্য তিনি সোশ্যাল মিডিয়াতে এনেছিলেন। এবং দিলীপদা বিয়ে করেছেন, এটা খুব সাডেন ব্যাপার। আমি যেটুকু জানি খুব হঠাৎই হয়েছে, আপনারাও জানেন যে এটা যে জাঁকজমকভাবে অনেক আগে থেকেই প্ল্যান করে করা হয়েছে সেটা নয়, খুব সাডেন সময় হয়েছে। তার মধ্যে বিভিন্ন নেতৃত্বে বিভিন্ন সেলুল ছিল। হ্যাঁ, আপনারা দেখেছেন গোনা কয়েকজন মুখ, সুকান্ত মজুমদার বা আমাদের সংগঠন মন্ত্রী দু একজন গিয়েছেন, বা জ্যোতির্ময়দা ওনারা গিয়েছেন, কিন্তু অনেক নেতারাই যেতে পারেননি, কারণ সেই সময় রাজ্যে এমন একটা ভয়ানক পরিস্থিতি চলছে, আমাদের লিডারদেরকে বিভিন্ন জায়গায় পৌঁছাতে হয়েছিল, মানুষের পাশে দাঁড়াতে হয়েছিল। বেশ, শেষ প্রশ্ন করব, সংক্ষেপে উত্তর দেবেন। 2026-এ কি এক্সপেক্ট করছেন? মানে এত কিছু হিন্দুত্ব, এত কিছু দুর্নীতি পর একদম আজকে 21-এর ভোটের পরে যখন 26-এর ভোট আসতে যাচ্ছে, নানান জল ওঠা পড়া নামা অনেক কিছু হয়ে গেছে। মানুষও অনেকটা এই বিগত 5 বছরে মানুষও অনেক কিছু বুঝে নিয়েছে, মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, এটা বুঝতে পারছি। এবং পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার, যে নারকীয় অত্যাচারগুলো হচ্ছে, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় হচ্ছে, বোধহয় হিন্দুরা এর জবাবটা 26-এ দেবে, এটা আমার বিশ্বাস। শুধু হিন্দুরা জবাব দেবে বলছেন? হিন্দুরা জবাব দেবে, কারণ আমরা সংখ্যালঘুদের উপর একদমই আশ্বস্ত নই, আমরা সংখ্যালঘুদের উপর একদমই ডিপেন্ডেন্ট নই, কারণ তারা দুধেল গাই ট্যাগলাইনটা পেয়ে গেছেন। যারা যেখানে দুধেল গাই ট্যাগলাইন দিয়ে তাদেরকে জামাই আদর করছেন, ওনারা সেখানেই ভালো আছেন। আই থিঙ্ক ওনারা আমাদের দিকে ঝুঁকবেন না, তো সেটা নিয়ে আমাদের কোনো ব্যাপার না। কিন্তু প্রিয়ন্তী, এই বাংলা কিন্তু সবার, এই বাংলা কিন্তু সবার, এটাই বাংলার ঐতিহ্য। একদম এই বাংলা সবার, আমিও এটা মানি, শুধু আমি নয়, আমার দলও এটা মানে। তবে হ্যাঁ, আমি শুধু পয়েন্টটা নোট আউট করবো, 26-এর ইলেকশনে যে
হিন্দুরা যেভাবে অত্যাচারিত হয়েছে এই পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর শাসক থেকে শুরু করে দুধিল গাইদের যে ধরনের অত্যাচার চলছে, হিন্দুরা এর জবাবটা 26-এ দেবে। বেশ প্রিয়ন্তী, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনাদের প্রত্যেককে নীতি নির্ণয় দুর্নীতির আজকের পর্ব দেখবার জন্য অনেক ধন্যবাদ। আমরা কিন্তু এইভাবেই জ্বলন্ত টপিক আপনাদের সামনে প্রতিটা পর্বে নিয়ে আসি। দেখতে দেখতে অনেকগুলো পর্ব হয়ে গেল নীতি নির্ণয় দুর্নীতির, এবং এই অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান, আপনাদের জন্যই অনুষ্ঠান। সুতরাং আমরা চেষ্টা করি যেখানে দুর্নীতি সেখানেই নীতি নির্ণয় দুর্নীতির পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি। কিন্তু শেষ কথা আপনারা বলবেন, মানুষ বলবেন। আজকের পর্ব দেখবার জন্য আপনাদের আরও একবার অসংখ্য ধন্যবাদ। আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। শুভরাত্রি, ভালো থাকবেন।